হ্যালো, অনুষ্ঠিত কোথায়? জানি না। দাঁড়াও, তোমার কথা শুনতে পাচ্ছি না। জানি না স্যার। হ্যাঁ, অনুষ্ঠিত কোথায় জানো কিছু? না স্যার, জানি না। দাঁড়াও, একবার দেখে নিও কেন। এই নতুন সিস্টেম আসাতে অনুষ্ঠিত ছিল। আজকে একটু দেরি হয়ে গেল। আমরা এখন রেকর্ড করতে পারবো, এগুলো আমাদের নিজেদের সিস্টেম হয়ে গেছে। কেনা কেনা কলেজ কিনে নিয়েছে গুগল মিট। হ্যাঁ, জয়েন করো। ক্লাস আছে তো এখন। অন্য কোথাও আছে মনে হচ্ছে। আমি শুরু করে দিচ্ছি। আমরা এর আগের দিন হচ্ছে দেখেছিলাম যে ইথার মিডিয়ামের এক্সিস্টেন্স যে ইয়ে করছে তার একটা এক্সপেরিমেন্ট ট্রাউটন অ্যান্ড নোবেলস এক্সপেরিমেন্টটা দেখেছিলাম। আজকে আমরা আরেকটা এক্সপেরিমেন্ট দেখবো হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ মাইকেলসেল মোরারি এক্সপেরিমেন্ট। ওকে, আমি 1 মিনিট একটু আচ্ছা। দেখে নিচ্ছি করে বললো। হ্যালো স্যার। হ্যাঁ, বলো। স্যার বলো। আজ ঠিক আছে, কিছু নয়, ওই একটা অন্যরকম দেখছি ফরম্যাটটা। গুগল মিটটা কি আপডেট হয়েছে কোনো? না না, আমাদের কলেজ হচ্ছে অফিসিয়াল গুগল সুট কিনেছে, সেটা কিছুদিন ও আগেই কিনেছে, সেটার ইমপ্লিমেন্ট হয়েছে। কাজ থেকে আমরা এটাতে ক্লাস শুরু করতে পারছি, এতে আমরা রেকর্ড করতে পারবো। দেখো ও পাশে হচ্ছে একটা লাল দিয়ে হ্যান্ড আরএসি বটন। লেখা, রেকর্ডিং চলছে। হ্যাঁ, ঠিক আছে, আর সবকটা হ্যান্ড ক্লাসই বটনটা, এখন record করা। হ্যাঁ, আর হ্যান্ড হাতের মতো একটা সিম্বল দেয়া আছে, সেইটা কিসের? এটা এটা দিয়ে তুমি রেজ হ্যান্ড করতে পারবে। রেজ হ্যান্ড মানে হচ্ছে তুমি কিছু যদি প্রশ্ন করতে চাও, তুমি হাত তুলতে পারবে। ঠিক আছে, মানে এইটা টিপলাম। হ্যাঁ, মানে এখানে তোমার এলো, তাহলে তো বোঝা যাবে যে তুমি কিছু প্রশ্ন করতে চাইছো। ঠিক আছে, প্রশ্ন আর করার ওটা দরকার হলে রেজ হ্যান্ড দিতে হয়। মানে এখন হাত করে রেখেছি, মানে আমার রেজ হ্যান্ড হয়ে আছে। নামিয়ে দাও, নামিয়ে দাও, আবার একবার ক্লিক করো, নেমে যাবে। হুম, নেমে গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আমার হচ্ছে। ঠিক খেলা পেয়েছো নাকি? হাত নামা, সরিতা হাত নামা। হ্যাঁ স্যার, নামিয়ে দিয়েছি। এইটা অ্যাকচুয়ালি আমাদের অফিসিয়াল গুগল সুইট। এখনো হাতটা নামে নে, আবার টেপ সাদাটা তোর। না না, নেমে গেছে। নামিয়ে দিয়েছি আমি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা প্রেজেন্টেশন মোডে চলে যাচ্ছি। মাইকেলসেল মোনারি এক্সপেরিমেন্ট, এখানে দেখো এর সেটআপটা আমরা দেখে নিই।
এই হচ্ছে আমাদের একটা সোর্স, এক্ষেত্রে মনোক্রোমেটিক সোর্স ইউজ করা হয়। আর M1 M2 দুটো মিরর আছে, M1 আর M2 দুটো মিরর আছে। এই মিরর দুটো একটা আর একটা পারপেন্ডিকুলারলি সেট করা আছে, ঠিক আছে। মিরর M2 ইজ পারপেন্ডিকুলার টু মিরর M1। এই দুটোকে যদি তুমি এক্সটেন্ড করো, এটাকেও যদি এক্সটেন্ড করো, তাহলে দেখবে এরা পারপেন্ডিকুলারলি ক্রস করছে। সো দিস টু মিরর আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। ওকে, আমরা যেটা দেখতে করতে চাইছি কি, যে দেখো কোনো একটা ওয়েভ, ঠিক আছে, যদি কোনো মিডিয়ামে যায়, ইলাস্টিক মিডিয়ামের মধ্যে দিয়ে যায়, তাহলে মিডিয়ামের ভেলোসিটি ওয়েভের ভেলোসিটিকে এফেক্ট করবে। যেমন ধরো সাউন্ড যদি যখন বাতাসের মধ্যে দিয়ে যাচ্ছে, এবার যদি বাতাস বইতে শুরু করে, উইন্ড ব্লো করতে শুরু করে, তাহলে সাউন্ডের ভেলোসিটি যা হবে স্টিল ইয়ারে, মানে যখন বাতাস বইছে না, স্থির আহ, আহ, বাতাসে, তখন হচ্ছে কিন্তু সাউন্ডের ভেলোসিটি আলাদা হবে। আমরা জানি সাউন্ডের ভেলোসিটি যেদিকে বাতাস বয় সেই দিকে হচ্ছে বেড়ে যায়, উল্টো দিকে কমে যায়, তাই তো। তাহলে বাতাসের ভেলোসিটি সাউন্ডের ভেলোসিটির সঙ্গে যোগ হয়। তাহলে ইথার যদি কোনো মিডিয়াম থাকে, ইলাস্টিক মিডিয়াম, তার মধ্যে দিয়ে যদি লাইট যায়, তাহলে ইথার যেদিকে হচ্ছে ব্লো করবে, যেদিকে ফ্লো করবে, সেই দিকে সাউন্ডের এই লাইটের ভেলোসিটি চেঞ্জ করবে, বেড়ে যাবে, উল্টো দিকে কমে যাবে। এটা হওয়া উচিত, ঠিক তাই তো। হ্যাঁ স্যার। তাহলে আমার মিডিয়ামের ভেলোসিটি নিশ্চয়ই ইলাস্টিক ওয়েভের ভেলোসিটিকে এফেক্ট করবে, সেটা হচ্ছে আমার মূল ধারণা। তেমন সাউন্ডের ভেলোসিটি, সাউন্ড ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার ইজ ডিফারেন্ট if a wind is blowing from its value in still air. Michelson-Morley experiment was designed to detect whether there was any such effect in case of light waves or not. লাইট ওয়েভের ক্ষেত্রে সেরকম কোনো ইফেক্ট আছে না নেই সেটা দেখার জন্য আমার এই মাইকেলসন মোনারি এক্সপেরিমেন্টটা ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। এটা বেসিক্যালি একটা মাইকেলসন ইন্টারফেরোমিটার। তোমাদের এখনো তো ইন্টারফেয়ারেন্স পড়নি বোধহয়। হ্যাঁ স্যার, ইন্টারফিয়ারেন্স ছিল ওই সেকেন্ড সেমে ছিল। হ্যাঁ স্যার পড়েছি, ভুল করে ইন্টারফেয়ারেন্স পড়েছো? ইন্টারফেয়ারেন্স পড়লে পরে ইন্টারফেরোমিটার বিষয়টাও নিশ্চয়ই তোমাদের নলেজ আছে। হ্যাঁ স্যার আছে, এরকম একটা স্যার, পড়েছি। স্যার নামটা শুনেছি। আচ্ছা, বিভিন্ন ইন্টারফেরোমিটার আছে, যেমন মাইকেলসন ইন্টারফেরোমিটার একটা, তাছাড়াও আছে ফেব্রি পেরট ইন্টারফেরোমিটার। হ্যাঁ, ইন্টারফেরোমিটার বেসিক্যালি হচ্ছে determines a different parameter on the basis of interference of light. লাইটের ইন্টারফেয়ারেন্স ঘটিয়ে তার রেসপেক্টে ডিফারেন্ট প্যারামিটার বার করা হয় যে টেকনিকে, সেটা যে মেশিনে, সেটা হচ্ছে ইন্টারফেরোমিটার। এখানে আমরা ওয়েভলেন্থ বার করি, বেসিক্যালি ওয়েভলেন্থটা বার করি থ্রু ইন্টারফেয়ারেন্স। ওকে, সো হ্যাঁ this is basically a Michelson interferometer. Sorry. This is basically a Michelson interferometer. This A schematic diagram of Michelson-Morley experiment is a Michelson interferometer, and this is the apparatus. This is not such important in our study. Just I have shown this apparatus to give you a flavor. So you can see this is the light source, and these two are the mirrors. This is silver glass plate. This is one mirror. This is another mirror. So স্যার different বলছি যে, positions of mirror স্যার are same. স্যার Yes. বলছি যে এটা কি যেখানে ওই এক্সপেরিমেন্টটা করা হয়েছিল সেইটার ডায়াগ্রামটা? এটা হচ্ছে একদমই যন্ত্রটার একটা ছবি। যন্ত্রটার সেটআপ যেরকম থাকে সেরকম এখানে একটা ইয়ে থাকে, তার পারপেন্ডিকুলারলি দুটো মিরর থাকে। গানটা বন্ধ করুন। সেখানে কিছু হাফ সিলভার গ্লাস প্লেট থাকে, সেগুলো ডিটেলস আমরা যাব এইখানে দেখো। তাহলে যন্ত্রটা আমরা একটু বলে নিই। প্রথমেই হচ্ছে
দেখো M1 আর M2, M1 আর M2 এই দুটো হচ্ছে দুটো মিরর, এদের প্লেনসটা মিউচুয়ালি পারপেন্ডিকুলার। These two mirrors are mutually perpendicular to each other. Okay. Monochromatic light from the source S. This is S, is a monochromatic source of light. Achha. Monochromatic source S. Okay. Now this monochromatic light falls on this mirror half silver plate M. M is a half silver plate. Half silver মানে এটা partially reflection করবে, partially refraction করবে, ঠিক আছে? এই একটা পোরশন কে রিফ্লেক্ট করবে, একটা পোরশন কে রিফ্র্যাক্ট করবে। Is it okay? So light from this SM falling on the face is partly reflected and partly refracted. The reflected beam, যে বিমটা রিফ্লেক্টেড হচ্ছে সেটা M2 মিররেই যাচ্ছে, আর যে বিমটা রিফ্র্যাক্টেড হচ্ছে সেটা M1 মিররে যাচ্ছে। এখানে দেখো আরেকটা আমি গ্লাস প্লেট রেখেছি জি। কেন রেখেছি? এই যে যে রেটা রিফ্র্যাক্টেড হচ্ছে মানে M1 মিররে আসছে, সে কিন্তু এই পুরো গ্লাস প্লেটটাকে পুরোটা কভার করছে, আবার ফিরে আসার সময় পুরোটা কভার করছে। তাহলে এই যে দুবার পাথ লেন্থ বেড়ে গেল, এইটাকে ম্যানেজ করার জন্য আমি এই প্লেটটাকে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে জি প্লেটটাকে বা L2 প্লেটটাকে রেখে দিয়েছি, যেখানে এখানেও হচ্ছে এই যে রেখা গেল তাদের পাথটা কিন্তু ইকুয়াল হয়ে যায়। ঠিক আছে, পাথ ডিফারেন্সটা যাতে ইকুয়াল হয়ে যায়। বোঝা গেছে? তাহলে একটা রে আমার যাচ্ছে M থেকে M2 এর দিকে, যেটা রিফ্লেক্টেড হয়ে আবার ফিরে আসছে, আর একটা রে M1 থেকে M1 এর দিকে যাচ্ছে, যেটা আবার M1 এ রিফ্লেক্ট হয়ে ফিরে আসছে। এই দুটো যে রিফ্লেক্টেড রে ফিরে আসছে, এরা কিন্তু ইন্টারফেয়ার করছে, M1 এসে আবার ইন্টারফেয়ার করছে। তাহলে এই যে জি প্লেটটা এর থিকনেস আর এই এম প্লেটটা এর থিকনেসটা সমান রাখা হয়। থিকনেস অফ জি এন্ড এম আর ইকুয়াল। তাহলে কি হবে? এই যে রেটা এম থেকে M1 এর দিকে গেল, এই গ্লাস প্লেটটাকে যাওয়ার সময় একবার আর ফেরার সময় একবার, দুবার ক্রস করলো। সিমিলারলি এই যে রেটা এম থেকে M2 এর দিকে গেল, এও এই গ্লাস প্লেটটাকে গ্লাস প্লেটটাকে একবার যাওয়ার সময় একবার আসার সময় দুবার ক্রস করলো। তাহলে কি হলো? গ্লাসের মধ্যে দিয়ে দুটোর পাথ লেন্থ সমান হয়ে গেল। তাহলে পাথ লেন্থ অফ দ্য টু রে থ্রু দ্য গ্লাস প্লেট becomes equal. তাহলে এরপর যা পাথ ডিফারেন্স আসবে সেটা ইয়ারে। তাহলে গ্লাসের আর কোনো পাথ ডিফারেন্স নিয়ে আমাদের ভাবতে হবে না, এইটার জন্য এটা করা হলো। ঠিক আছে? Now these two beams M2M and M1M, এই যে M2 থেকে M এর দিকে যেটা আসছে, M1 থেকে M এর দিকে, এই দুটো বিম, ঠিক আছে, after being reunited produce interference fringe. তাহলে এই যে M1 থেকে রিফ্লেক্টেড হয়ে যে বিমটা এলো আর M2 থেকে রিফ্লেক্টেড হয়ে যে বিমটা এলো, এরা এইখানে এসে এই গ্লাস প্লেটের উপর আবার ইউনাইটেড হলো এবং এখানে ওরা
ইন্টারফারেন্স প্যাটার্ন প্রডিউস করলো, ইন্টারফারেন্স ফ্রিঞ্জ প্রডিউস করলো, যেটা আমরা এই টেলিস্কোপ টি দিয়ে দেখব। যেটা আমরা এই যে টেলিস্কোপ টি আছে, টি দিয়ে এই ইন্টারফারেন্সটা দেখব। Now, since the experiment is performed on the surface of the earth, the interferometer travels through the space with the velocity of the earth. যেহেতু এই যে ইন্টারফেরোমিটারটা আর্থ সারফেসে ফিক্স করা আছে, তার মানে এটা আর্থের ভেলোসিটি নিয়ে মুভ করছে। তাহলে প্রথমে আমরা বুঝে নিই যে আমরা কি ইনভেস্টিগেশন করতে চাইছি এই এক্সপেরিমেন্টে। When we say that the sound travels at 340 meter per second, that is speed of sound with respect to air. If we move through still air towards an oncoming sound wave, the speed with the speed of 30 meter per second relative to the air, we observe the speed of sound will be 340 minus 30, that means 310 meter per second. তাহলে আমাদের ভেলোসিটি আর সাউন্ডের ভেলোসিটি এটা কিন্তু বেসিক্যালি আমার কাছে যেটা আসছে সেটা রিলেটিভ ভেলোসিটি অফ সাউন্ড। তো স্পিড অফ সাউন্ড রিলেটিভ টু আস ভ্যারিজ উইথ আওয়ার স্পিড রিলেটিভ টু এয়ার। ইভেন দ্য স্পিড অফ এয়ার, অ্যাজ আমি এর আগেই বললাম, এয়ারের স্পিডও কিন্তু সাউন্ডের ভেলোসিটিকে এফেক্ট করে। ঠিক আছে, সাউন্ড ভেলোসিটি 340 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, যেদিকে সাউন্ড যাচ্ছে সেদিকে যদি এয়ার 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে মুভ করে, তাহলে আমরা হচ্ছে সাউন্ডের ভেলোসিটি কি দেখবো, 340 প্লাস 10, 350 মিটার পার সেকেন্ড। আর যে উল্টো দিকে দাঁড়িয়ে আছে, এয়ার যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে, সেদিকে দেখবে হচ্ছে 340 মাইনাস 10, দ্যাট মিনস 330 মিটার পার সেকেন্ড। তাহলে এয়ারের ভেলোসিটি বা observer and source relative velocity both contribute to the observed velocity of sound. Observed velocity of sound not only depends on the actual velocity of sound, depends on the velocity of the observer and depends on the velocity of the medium also. So speed of sound relative to us varies with our speed relative to air. The ether hypothesis suggests that the earth is moving in the ether medium as orbits the sun. So as far as ether hypothesis is concerned, it is saying that earth is moving in the ether medium as it orbits the sun. The speed of light relative to an observer on the earth varies with the earth speed relative to the ether. ইথারের সঙ্গে আর্থের যে রিলেটিভ স্পিড তার উপর ডিপেন্ড করে কিন্তু লাইটের স্পিডটা ভ্যারি করা উচিত। The speed of light at which the earth orbits the sun is 30 km per second, about 0.01% of speed of light. This is the maximum change which we can observe in the speed of light on the earth as it moves to the ether. তাহলে এই 0.01% এই ম্যাক্সিমাম চেঞ্জটা কিন্তু আমরা স্পিড অফ লাইটে পেতে পারি। 0.01% এর বেশি কিন্তু চেঞ্জ হওয়ার কথা নয়, কারণ the speed of earth is 0.01% of speed of light. তাহলে এই পরিমাণ চেঞ্জ হতে পারে। এই অবধি বোঝা গেছে? এই অবধি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে Michelson in 1881 and then in collaboration with Molari in 1887 performed an experiment designed to detect such change in speed of light. এই যে স্পিড অফ লাইটের যে চেঞ্জ দেখলাম আমরা হওয়া উচিত যদি ইথার মিডিয়াম থাকে, সেই চেঞ্জ ডিটেক্ট করার জন্য একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করলেন, যেটা মাইকেলসন নিজেই করেছিলেন 1881-এ। পরে উইথ কোলাবোরেশন উইথ মোলারি it was designed again in 1887 to detect such change in the speed of light. Now the essential principle of the experiment was to send light signal from a source to a mirror
and back. Nothing, noting the total time taken, and the experiment was to be done twice. দুবার করতে হবে, একটা in the direction of the up motion in ether, আর একটা হচ্ছে তার right angles to it. তাহলে একবার যে দিকে আপ যাচ্ছে সেই যে ডিরেকশনে, একটা একবার হচ্ছে তার সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশন, দুবার আমাদের এই এক্সপেরিমেন্টটা করতে হবে। তাহলে আমরা কি করছি, a beam of light from a source fixed with respect to the apparatus. This S is fixed with respect to the apparatus. So here this is S. The position of S is fixed with respect to this upper apparatus. Okay, whole apparatus. Okay, is separated into two coherent beam by a partially silvered mirror M inclined at 45 degree to the beam direction. Beam direction এর সঙ্গে 45 ডিগ্রি ডিরেকশনে এই মিরর M টা রাখা আছে। এ কি করছে, ইট ইজ আ হাফ সিলভার গ্লাস প্লেট, মানে এর অর্ধেকটা মিরর হিসেবে ক্লাস করে, অর্ধেকটা গ্লাস প্লেট হিসেবে কাজ করে। তাহলে হবে কি, এর 50% রে ও রিফ্লেক্টেড হয়ে M2 এর দিকে চলে যাবে, 50% রে ট্রান্সমিট হয়ে M1 এর দিকে চলে যাবে। ওকে, now these two mirrors M1 and M2 are placed in nearly equal distance. M থেকে মোটামুটি এরা equal distance এ রাখা থাকে from M, and both these two are right angles to each other. So this mirror M1 and M2 are placed nearly at equal distance from M and at right angles to each other. So this distance MM1 and this distance MM2 তাহলে M M1 should equals to M MM2, আর M1 is perpendicular M1 is perpendicular to M2. Okay, M1 is perpendicular to M2 and these distance are same. A part of each of the two beams reflected by M1 and M2 respectively are returned at M, and the combined beams are observed through the telescope T. তাহলে এই যে M1 এর দিকে যেটা গেল তার একটা পার্ট আবার রিটার্ন করছে, M2 এর দিকে যেটা গেল তার একটা পার্ট রিটার্ন করছে। আমরা এর আগেই বললাম এই গ্লাস প্লেট G এর ফাংশনটা কি, G হচ্ছে দুটো বিমই যাতে গ্লাসের মধ্যে দিয়ে সেম ডিসটেন্স যায় সেইটাকে মেইনটেইন করার জন্য এই গ্লাস প্লেটটাকে ইনকর্পোরেট করা হয়েছে। তাহলে এই যে টেলিস্কোপটি, এখান দিয়ে আমরা ইন্টারফারেন্সটা দেখব। তাহলে a part of each of the two beams hello so a part of the two beams reflected by M1 and M2 respectively are returned at M, and the combined beams are observed through the telescope T. এই যে T টেলিস্কোপ আছে সেখান দিয়ে আমরা রিকম্বাইন্ড বিমটা দেখতে পাবো। আর গ্লাস প্লেট G is placed between, এটা বলেছি আমি অলরেডি, M2 আর M1 এর মধ্যে, compensate the extra distance traveled by
the light through M to M1. The two parts of the split beam will interfere with each other. There will be an interference of the beam coming from M1 and M2. Now let the time taken for the light to travel from M to M1 and back is T. তাহলে M থেকে M1 এ যাচ্ছে, M থেকে M1 এ যাচ্ছে আবার ফিরে আসছে, এর জন্য T টাইম লাগছে। And that to travel from M to M2 and back is T dash. তাহলে M থেকে M1 এ যেতে যে টাইম লাগছে, this is গিয়ে ফিরে আসতে যে টাইম লাগছে সেটা T, আর M থেকে M2 তে গিয়ে আবার ফিরে আসতে যে টাইম লাগছে সেটা T dash. Now for constructive interference, this time difference should be some integer multiple of time period, capital T. And for destructive interference, this time difference should be some odd multiple of the time period T. T is the time period of light wave. ঠিক আছে, আমরা ইন জেনারেল ওয়েভলেন্থ দিয়ে করে অভ্যস্ত। ঠিক আছে, ওয়েভলেন্থ দিয়েও করতে পারো, টাইম পিরিয়ড দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তোমাদের খাতাতে ওয়েভলেন্থ দিয়ে করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, একটু দেখে নাও। তাহলে আমরা কি বললাম? T is the time taken, sorry আজকে হচ্ছে সেমফো অনার্স PHSA, আজকে কত তারিখ? 22। তাহলে T হচ্ছে টাইম, হচ্ছে time to move from M to M1 and back. আর কি জাস্ট বললাম, time to move from M to M2 and back. হ্যাঁ, এবার ধরে নিচ্ছি আমরা M M1 equals to M M2 equals to twice M1 is capital L. ঠিক আছে, মানে গিয়ে ঘুরে আসতে যে লেন্থটা যাচ্ছে সেটা ক্যাপিটাল L। তাহলে টি কত? টি হচ্ছে আচ্ছা, এটা এখন থাক, এটা আমি পরে যাচ্ছি। এটা একটু পরে বোঝাচ্ছি। আচ্ছা স্যার। তাহলে হচ্ছে কি দাঁড়ালো, আমাদের টাইম পিরিয়ডের ডিফারেন্সটা যখন এটা হবে সেটা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, আর যখন এটা হবে তখন সেটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। So the existence of a time difference between the two paths traveled by the light influences the illumination of a given point, say A, viewed through the telescope. So the existence of a time difference between the two paths traveled by the light influences the illumination of a given point, say A, viewed through the telescope. কোন একটা পয়েন্ট ইলুমিনেটেড হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে এই টাইম ডিফারেন্স দিয়ে। যদি টাইম ডিফারেন্সটা এইটা হয় তাহলে ইলুমিনেটেড হবে, যদি এটা হয় তাহলে ইলুমিনেটেড হবে না। ইট ইজ আইদার ব্রাইট কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, কখন হবে না যখন এইটা হবে, যখন এইটা হবে তখন কনস্ট্রাকটিভ or dark.
স্যার বলো। তাহলে তাহলে জোড় সংখ্যা হলে কনস্ট্রাক্ট, জোড় সংখ্যা হলে ডিস্ট্রাকটিভ, আর বিজোড় জোর সংখ্যা হলে বিজোড়, হ্যাঁ ওই যে বলতে এন। পারো। জোর এনটা এনটা হুম এনটা যদি এনটা এনি ইন্টেজার, হুম এনটা যখন এনি ইন্টেজার তখন সেখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। আর এনটা যখন অড মাল্টিপল তখন সেখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এটা বেসিক্যালি 2n হবে। ওই ইভেন টুটা মাল্টিপল বসে না, হচ্ছে, হ্যাঁ ওই টুটা বসে না, ওই সেইটাই বলছেন। দাঁড়াও, দাঁড়াও, এখানে ঠিক করে দিই। তাহলে এনটা যখন ইভেন মাল্টিপল অফ টাইম পিরিয়ড তখন হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, যখন অড মাল্টিপল অফ টাইম পিরিয়ড তখন হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ঠিক আছে, কি হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে কোনো একটা পয়েন্টকে তুমি আইদার ব্রাইট দেখবে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হলে, বা ডার্ক দেখবে। কখন ব্রাইট দেখবে? যখন এই এই শর্তটা পূরণ করবে। তখন ডার্ক দেখবে যখন এই শর্তটা পূরণ করবে। Now, if M1 and M2 are very nearly at right angles, the fringe pattern consists of nearly parallel lines. ঠিক আছে, এই কারণেই রাইট অ্যাঙ্গেলে রাখা হয় যাতে ফ্রিঞ্জ প্যাটার্নটা প্যারালাল লাইনস হয়। এবার আমরা এই এক্সপেরিমেন্ট এইভাবে করব, তারপরে এক্সপেরিমেন্টটাকে এই পুরো সেটআপটাকে 90 ডিগ্রি ঘুরিয়ে দেব। নাও দা suppose we rotate the apparatus by 90 degree and in the plane of m1 m2 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম। আরেকবার দেখে নাও, এই দেখো 90 ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছি। The orientation of mm1 and mm2 relative to the direction of the earth motion through the ether would change. তাহলে আগে যেটা ছিল, যদি ধরো এই দিকে এস এম ওয়ান এই ডিরেকশনটা আর্থ মোশন হয়, তাহলে আগে ছিল এম ওয়ানটা আর্থ মোশনের দিকে, এম টুটা তার পারপেন্ডিকুলার ডিরেকশন। এখন হয়ে গেল এম টুটা হচ্ছে আর্থ মোশনের দিকে, এম ওয়ানটা তার পারপেন্ডিকুলার ডিরেকশন, তাই তো? This would alter the time taken along the path and thus change the illumination of point A, or we could say that the hinge is not hinge pattern, it is fringe pattern. Sorry. তাহলে এই 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিলে পরে আমাদের এবার এক্সপেক্ট করছি যে নিশ্চয়ই ইলুমিনেশনটা চেঞ্জ হয়ে যাবে। মানে এটা যদি আগে ব্রাইট ফ্রিঞ্জ হয়ে থাকে এখন ডার্ক ফ্রিঞ্জ হয়ে থাকবে। or we could say that the fringe pattern would shift, there should be a shift in the fringe pattern. The expected shift was of the order of 4/10 of a fringe. Michelson and Monori took utmost care care in the eliminating all possible sources of error, such as stresses and temperature effects, and this shift should have been clearly observed, but no fringe shift was observed. কোনো fringe shift দেখা যায়নি। তাহলে আমি এই যে এক্সপেরিমেন্টটা করলাম, একবার এইভাবে করলাম আর একবার 90 ডিগ্রি ঘুরিয়ে করলাম, তাহলে এই দুটো এক্সপেরিমেন্ট করার পর আমার হচ্ছে ফ্রিঞ্জের একটা শিফট আসার কথা ছিল, কিন্তু যদি ইথার মিডিয়াম থেকে থাকে, যদি ইথার মিডিয়াম থেকে থাকে, কিন্তু কোনো শিফট আসছে না। তো one could say that the time when the experiment was being done, the earth was at rest relative to the ether. তাহলে এটা একটু বলতে পারো তুমি যে যে সময় এক্সপেরিমেন্টটা করা হয়েছে সে সময় আর্থটা ইথারের রেসপেক্টে রেস্টে ছিল। However, the result did not change when it was repeated
after a gap of 6 months. After a gap of 6 months experiment টাকে রিপিট করা হয়, রেজাল্ট চেঞ্জ হলো না, বা এই এক্সপেরিমেন্ট was repeated many times by many workers over a 50 years period in more sophisticated ways at different times of the year and also at different places of the earth, but the result remains same. Result is always same. There is no shift. As far as Michelson was concerned, its implication was clear as he wrote at that time. The result of the hypothesis of a stationary ether is shown to be incorrect. So stationary ether hypothesis incorrect এইখান থেকে উনি বললেন, but the hypothesis was not given up immediately. স্যার স্টেশনারি মিন Stationary মানে স্থির, আর কেন ইনকারেক্ট বলছে স্টেশনারি ইথার? আমার যদি একটা ইথার মিডিয়াম থাকে তার মধ্যে দিয়ে যদি আর্থ মুভ করে তাহলে হচ্ছে একটা ইথার উইন্ড তৈরি হওয়ার কথা। তুমি যেরকম ট্রেনে করে গেলে উল্টো দিক থেকে একটা হাওয়া পাও, মানে এয়ারের মধ্যে দিয়ে যখন ট্রেন চলছে এয়ার মিডিয়ামের মধ্যে দিয়ে, ডিউ টু মোশন অফ দ্য ট্রেন দেয়ার ইজ এ রিলেটিভ মোশন অফ দ্য উইন্ড এয়ার that you get a wind. So when the earth is moving in the stationary ether medium, you should find some ether wind. So whenever you have that ether wind, that means relative velocity between the source and the observer, there will be a change in the speed of light in the directions of the wind, but not in the direction perpendicular to the wind. তাহলে আমরা এক্সপেরিমেন্টটা দুবার করলাম, একবার হচ্ছে m1 টা ইন দ্য ডিরেকশন অফ দ্য উইন্ড এ রাখলাম, একবার হচ্ছে m2 টাকে ইন দ্য ডিরেকশন অফ দ্য উইন্ড এ রাখলাম। দুটো ক্ষেত্রে আমরা একই ফ্রিঞ্জ প্যাটার্ন পেলাম, সেটা পাওয়ার কথা ছিল না। দুটো ক্ষেত্রে কিন্তু আমাদের ফ্রিঞ্জ প্যাটার্নটা ডিফারেন্ট হওয়ার কথা, কিন্তু আমরা ফ্রিঞ্জের কোনো শিফট পেলাম না 90 ডিগ্রি ঘুরিয়েও। তার মানে কি, ইথার মিডিয়াম যদি থাকতো তাহলে তার মধ্যে দিয়ে আর যখন মুভ করছে ইথার উইন্ড থাকতো, তাহলে হচ্ছে স্পিড অফ লাইট চেঞ্জ হতো, ইন্টারফারেন্স প্যাটার্নের চেঞ্জ হতো। তা যখন হচ্ছে না তাহলে ইথার হাইপোথিসিসটা ইনকারেক্ট, কোনো ইথার মিডিয়াম নেই। ঠিক আছে, বোঝা গেছে? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? জাস্ট হোল্ড অন, আমার বাড়ি থেকে এসেছে। এই অবধি বোঝা গেল কি? সরিতা, অনুষ্ঠুপ, কোথায় গেলে? হ্যাঁ স্যার। এই অবধি বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে। আমরা পরের দিন এটা হচ্ছে ক্যালকুলেশনটাও দেখাবো খাতাতে। ঠিক আছে, এটা যেটা বললাম ওভারঅল এক্সপেরিমেন্টটা বললাম যে হচ্ছে স্পিড অফ লাইটের কোনো চেঞ্জ আসবে না, এই যে ক্যালকুলেশন করে আমরা দেখাবো যে ফ্রিঞ্জ প্যাটার্নের কোনো চেঞ্জ আসবে না। ওকে, সেটা নেক্সট ক্লাসে আমরা করবো। দ্যাটস অল ফর টুডে। ঠিক আছে, অনুষ্ঠুপ লিভ করে যাও।